মধ্যে দেশের মানুষের মধ্যে এক মানে বড় ধরনের আপনার একটা সংশয় সন্দেহ ফুটে উঠেছে, মানুষ বিভ্রান্ত হচ্ছেন। এটা কি করে উনি বললেন যে এটা যারা টকশো করছেন, যারা নির্বাচন ওয়াচ করছেন, যারা এটা বিশ্লেষণ করছেন, লিখছেন, কথা বলছেন, তারা বিভ্রান্ত ছড়াচ্ছেন। আর চোখের কালকে আমি স্পষ্টভাবে গণমাধ্যম থেকে এবং আমাদের যে নিজস্ব সূত্র থেকে যে তথ্যচিত্রগুলো দেখিয়েছি, সেখানে স্পষ্টভাবে পুলিশ ভোট দিচ্ছে, আপনার ব্যালট পেপারগুলো পুকুরের পানিতে ভাসছে, আপনার একটা শিশুর লাশ পড়ে আছে নির্বাচনের দিন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা যাচ্ছে, নারী মারা যাচ্ছে। তো এগুলো কি কোনো কিছুই তাদের গ্রাহ্যের মধ্যে আসে না? এটা তাদের কগনিজেন্সের মধ্যে আসে না যে দেশে কি ধরনের নির্বাচন হচ্ছে? আসলে তাদেরকে যে দায়িত্ব দিয়ে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হয়েছিল, অর্থাৎ সরকার ডেকে নিয়ে তাদেরকে বলেছিলেন যে আপনাদেরকে আমরা এখানে বসাচ্ছি এই জন্য যে আপনারা আমাদের কথা শুনবেন, আমরা যেভাবে চাই সেভাবে আপনারা নির্বাচন করবেন, এবং তারা সেই কথাগুলি এবং সরকারের সেই বক্তব্য এবং নির্দেশগুলি অত্যন্ত সুচারুভাবে আপনার বাস্তবায়ন করছেন। এখানে শান্তিপূর্ণ ভোট, এখানে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, এগুলো কিছুই তারা গ্রাহ্যের মধ্যে নিচ্ছেন না, এবং সেই গ্রাহ্যের মধ্যে না নিয়ে তারা চাকরি রক্ষার্থে এবং নির্বাহী বিভাগের যে ইচ্ছা পূরণ করতে যা কিছু করা দরকার সেটা করছেন। আর এইটা করতে গিয়ে আজ সারা দেশ নির্বাচন এবং নির্বাচনকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে রক্ত ঝরছে, যে রক্তপাতের মানে যে রক্তপাত আমরা দেখতে পাচ্ছি, এর জন্য এই নির্বাচন কমিশন দায়ী। এবং আমি আবার আমি রিপিট করছি যে নির্বাচন কমিশন তার চাকরি রক্ষা করার জন্য সমস্ত প্রক্রিয়াটাকে ধ্বংস করে দিয়ে নির্বাচন, ভোট, ভোটাধিকার সবগুলোকে পদদলিত করে দিয়ে ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে আসবো, আমরা অনেকক্ষণ এক ঘন্টায় আলোচনা করবো, আমরা আবার আপনার কাছে আসবো। তার আগে একটু আমরা ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর কাছে যাবো, কিন্তু তার আগে আমি একটু বলে রাখি যে নির্বাচন কমিশন যে বিবৃতিটি দিয়ে বলেছে আমাদেরকে যে আমরা বিভ্রান্তি ছড়াচ্ছি, তারা একটি ব্যাখ্যাও দিয়েছে। সেই ব্যাখ্যার একটি অংশ আপনাকে পড়ে শোনাই। সেখানে বলা হয়েছে যে দায়িত্বে অবহেলার জন্য ইতিমধ্যেই কেন্দ্র রক্ষায় দায়িত্বপ্রাপ্ত 11 জন এএসআই মানে পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হয়েছে। ভোট কারচুপির অভিযোগে 102টি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে যাদের প্রতীকে জাল ভোট দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে এবং অন্যান্য দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া 6 জন থানার ওসি ও 1 জন এসপিকে কমিশনে তলব করে জবাবদিহি করে সতর্ক করে দেওয়া হয়েছে এবং মৃদু ভর্ৎসনা করা হয়েছে তাদেরকে, আমরা দেখেছিলাম। 3 জন উপজেলা নির্বাহী অফিসার, 4 জন ওসিকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বদলি করা হয়েছে। এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের 1 জন ও জেলা নির্বাচন অফিসার, 1 জন উপজেলা নির্বাচন অফিসারকে বদলি করা হয়েছে। মানে এরকম কিছু তথ্য উপাত্ত পরিসংখ্যান তারা দিয়ে বোঝাতে চেয়েছেন যে তারা আসলে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করছেন এবং ভবিষ্যতেও যাতে নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারে সেজন্য সকলের, বিশেষ করে গণমাধ্যমের, আপনাদের আমাদের সহযোগিতা চেয়েছেন এবং এরকম বিভ্রান্তি যাতে আর না ছড়ায় সেই আহ্বানও জানিয়েছেন। আপনি নির্বাচন পর্যবেক্ষণ করে আসছেন বহু কাল ধরে, বহু রকম নির্বাচন, দেশে বিদেশে, স্থানীয় সরকার, কেন্দ্রীয় সরকার, বা আপনি এই এবারের যে স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে এই দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার পর থেকে কি পার্থক্য দেখছেন এবং এই বক্তব্যের সঙ্গে সেটি কতখানি সাযুজ্যপূর্ণ? ধন্যবাদ। যে বিষয়টি এবার নতুন মাত্রা যোগ করেছে সেটি হচ্ছে দলীয় প্রতীকের ব্যবহার চেয়ারম্যান পদের নির্বাচনে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সর্বনিম্ন যে ধাপ ইউনিয়ন পরিষদে। আর এই যে প্রথম এবং দ্বিতীয় পর্বের নির্বাচন আমরা এ পর্যন্ত প্রত্যক্ষ করলাম, তার মধ্যে ন্যাক্কারজনক বিষয় যেটি যে প্রাণহানি, এটি বিশেষ করে দ্বিতীয় পর্বে একজন শিশু প্রাণ হারিয়েছে, যেটা আমাকে গভীরভাবে আলোড়িত করেছে। কারণ আপনার নির্বাচনী বিধিবিধান এবং আইন অনুসারে শুধুমাত্র যারা প্রাপ্তবয়স্ক ভোটার, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ বা পর্যবেক্ষক, তারা এই 400 গজের আবেষ্টনীর মধ্যে প্রবেশ করবেন। একজন নাবালক মানুষের তো ওখানে প্রবেশের এগিয়ে থাকবার কথা নয়। এবং প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচন কমিশনের এই বিজ্ঞপ্তি মোতাবেক পর্যাপ্ত সংখ্যক কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত জনবল আছে এবং কোথাও কোথাও
ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন টহলরত অবস্থায় কিংবা কেন্দ্রের ভেতরে। তো এদের এই সজাগ দৃষ্টি অতিক্রম করে কিংবা ফাঁকি দিয়ে কিভাবে একজন নাবালক প্রবেশ করে বা করার উদ্যোগ গ্রহণ করে। আমরা জানি যে পিতৃব্যের সঙ্গে সে এসছে, এক ধরনের উৎসর্গ কাজ করেছে, তারই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সে অন্যদিন ক্লাস করতে আসে, সব ঠিক আছে, কিন্তু মূল বিষয় হচ্ছে যে আমরা কি এই আচরণ বিধি আর বিধিবিধানগুলি কাগুজে একটা বিষয়ে পরিণত করেছি? আপনার শুধুমাত্র সাবালক লোকের জন্যই আইন, সকল নাগরিকের জন্য নয়, মানে নানান রকমের আপনার মাত্রা কিন্তু যুক্ত হচ্ছে এই বিষয়টার সঙ্গে। এবং সেই জন্য আমার মনে হয় যে সময় এসে আচরণ বিধির ঢেলে সাজানো এবং এই বজ্র আটনি ফসকাগুলো রেখে তো লাভ নেই। কিন্তু এখানে এই আমরা সহিংসতা প্রসঙ্গে হয়তো পরে আরেকটু ডিটেল বিষয় আলোচনা করব, কিন্তু তার আগে আমি যেটি জানতে চাই আপনার কাছে সেটি হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটছে কিন্তু সেই বিষয়গুলো এড়িয়ে, যেমন এই বিবৃতির মধ্যে কোথাও প্রাণহানি বিষয়ের কোনো কথা নেই, সেই বিষয়গুলিকে এড়িয়ে যখন গণমাধ্যমের উপরে, টকশোর উপরে, সাংবাদিকদের উপরে দোষারোপ করা হয়, সেটিকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি বা তারপরে আমরা কিভাবে নির্বাচন কমিশনকে সহায়তা করতে পারি? দেখুন, এখানে মাইন্ডসেটে একটা সমস্যা আছে এবং একটা হায়াটাস কিন্তু বিদ্যমান এখানে, তাতে কোনো সন্দেহ নেই। আর ডিউ রেসপেক্ট, সেই শুরু থেকে এখন পর্যন্ত কমিশন এক ধরনের ইমেজ সংকটের মধ্যে আছে এবং এটি মিডিয়ার সঙ্গে দূরত্ব তৈরির জন্য তাদের পক্ষ থেকে যেটাকে আমি বলবো যে ইনিশিয়েটিভটা, সেটা শুধুমাত্র লজিস্টিক প্রিপারেশনে সীমাবদ্ধ। যেমন একটা সময় ছিল যখন নির্বাচন কমিশনে গণমাধ্যমের ইলেকট্রনিক মিডিয়ার লোকজন সিঁড়িতে দাঁড়িয়ে ইন্টারভিউ নিতেন, আপনি নিশ্চয়ই দেখেছেন, আমরা দেখেছি, প্রত্যক্ষ করেছি। এই কমিশন এসে মিডিয়া সেন্টার তৈরি করেছেন, ভালো, কিন্তু শুধুমাত্র আপনার যেটা কাঠামোগত পরিবর্তন সেটা নিয়ে আসলে তো হবে না। আপনি কিভাবে কোন কায়দায় কথা বলছেন, আপনি সংবেদনশীলতার সঙ্গে প্রশ্নগুলো গ্রহণ করছেন কিনা এবং তার যথাযথ জবাব হাজির করছেন কিনা, এই বিষয়গুলোর দিকে নজর নিয়ে আসা দরকার। এবং যে পিআরও অফিসটা আছে জনবলের দিক থেকে একেবারেই শূন্যকায়, এত বড় একটা বিশাল দায়িত্ব কমিশনের পক্ষ থেকে তারা পালন করেন, ব্রিজ বিটুইন পিপল অ্যান্ড দ্য কমিশন, সেখানেও কিন্তু আপনার ক্যাপাসিটি বিল্ডিং এর একটা বড় জায়গা এখনো বিদ্যমান। এই পর্যায়ে আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যাব। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরবর্তী পরিস্থিতি নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন, কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসবো এই আলোচনায় টকশোতে। আরো বেশি চার্জ, বেশি এনার্জি, নতুন উদ্যমে এলো পাওয়ার ড্রিঙ্ক, নতুন পাওয়ার, নতুন অ্যাকশন। বাবা, ওখানে কে রান্না করে? কেন তুমি? খালি দুষ্টুমি। শোনো মা, তুমি মানে পানকারি পাউডার, সব মশলা পরিমাণ মতো মেশানোই থাকে আর রান্না হয় এক দেশি স্বাদে, ঠিক যেন তোমার মতো। প্রাণকারী পাউডার। দেশি আমের স্বাদে প্রাণ ম্যাঙ্গো ড্রিঙ্ক। দাদা, আপনি বলুন। কি যে বলেন, আপনি টকশোতে টক নাই না, জমছে না। এই নে, জমিয়ে দেবে। তোর মতো লোকের লাগা, আমাকে মতো লোকের লাগা কি প্রাণ চানাচুর আড্ডা জমিয়ে দেবে।
দুবাই না ছাই, দিনে গরম রাতে ঠান্ডা, হাত পা চচ্চর করে। নতুন তো আবহাওয়া হজম হইতে আছে না। ইবাল প্রাণ সরিষার তেল তেল গায়ে মেখে গোসল করবি, শরীর থাকবো ঠান্ডা, চর্বি করবো না। দেশে তৈরি প্রাণ সরিষা তেল আপনার শরীরে চটচটে ভাব দূর করে দেবে স্বস্তি। প্রাণ সরিষা তেল আরবের উষ্ণতায় শীতল এনার্জি। বাবা ওখানে কে রান্না করে? কেন তুমি? খালি দুষ্টুমি। শোনো মা, তুমি মানে পান কারি পাউডার, সব মশলা পরিমাণ মতো মেশানোই থাকে, আর রান্না হয় এক দেশি স্বাদে, ঠিক যেন তোমার মতো। প্রাণ কারি পাউডার। দেশি আমের স্বাদে প্রাণ ম্যাঙ্গো ড্রিঙ্ক। এখন আর বেশি ঝাঁজ, বেশি এনার্জি, নতুন উদ্যমে এলো পাওয়ার ড্রিঙ্ক। নতুন পাওয়ার, নতুন অ্যাকশন। বিরতির পরে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি পাওয়ার টক শো অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যালোচনা নিয়ে। এই পর্যায়ে আমরা আবারও একটু রুহুল কবির রিজভির কাছে যেতে চাই। অ্যাডভোকেট রুহুল কবির রিজভি, আপনি আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। যেই কথাটি আমি আপনার কাছ থেকে জানতে চাই এখন, সেটা হচ্ছে কি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলগতভাবে আমরা দেখলাম যে আপনারা বলছেন যে ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্জনের এক ধরনের ঘোষণা বা হুমকি বিএনপির তরফ থেকে দেওয়া হয়েছে। তো এখন 2 দফা নির্বাচন হওয়ার পরে সামনে অর্ধেকের কম নির্বাচন বাকি আছে, এরকম সময় এসে এই ধরনের হুমকি আসলে কতটা বাস্তবসম্মত সেটি যদি একটু ব্যাখ্যা করেন আপনি। কারণ আপনাদের দলের নেতাকর্মীরা নির্বাচনে অংশ নিচ্ছেন, মাঠ পর্যায়ে তারা উৎসাহ নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন, তখন মাঝপথ থেকে ফিরে আসাটা কতখানি দলের নেতাকর্মীদের জন্য তাদের মনোবলকে কতখানি শক্ত রাখবে, আপনারা কিভাবে এটি ব্যাখ্যা করছেন? আচ্ছা, আমার মনে হয় আপনি অ্যাডভোকেট রুহুল কবির রিজভি, আমি প্রশ্ন করছিলাম আপনাকে যে এই যে মধ্য পর্যায়ে এসে বিএনপি নির্বাচন বর্জনের, আপনি কি আমাকে বলছেন? জি 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 আমাকে বলছেন? জি 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 আপনাকে বলছি রুহুল কবির রিজভি, আপনি উত্তর দিন যে বিএনপির এই বর্জনের হুমকিটি মধ্য পর্যায়ে এসে কতটা বাস্তবসম্মত। না, আমি এ ব্যাপারে সুস্পষ্টভাবে বলতে চাই যে না, নির্বাচন বর্জনের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। আজকে 20 দলীয় জোটের সাথে আলাপ আলোচনা করার পর একটা সিদ্ধান্ত আসবে। এখানে নির্বাচনে থাকা এবং না থাকার বিষয়ে কোনো এখনো সিদ্ধান্ত এই মুহূর্তে পর্যন্ত আমি জানতে পারিনি। আসলে এখনো কি রেজাল্ট হয়েছে আমি জানি না। তবে একটা বিষয় সুস্পষ্ট যে নির্বাচনের যে পরিস্থিতি সরকার এবং নির্বাচন কমিশন যৌথ উদ্যোগে করেছেন, সেই নির্বাচন আসলে একতরফা নির্বাচন করারই একটা মহাপরিকল্পনার অংশ, এবং আমরা সেই পরিকল্পনা অনুযায়ী আমরা নির্বাচনটা আমরা হতে দেখেছি শুরু থেকেই। আমরা এর আগে যে পৌরসভা নির্বাচন হয়েছে, তারপরে যে ইউপি নির্বাচন, সেখানে আমরা দেখেছি যে বিএনপির প্রার্থীদেরকে কিভাবে মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি, তারপর দাখিল করার পরেও জোর করে প্রত্যাহার করা হয়েছে। যদি প্রার্থী প্রত্যাহার না করেন, তার যে সমর্থক তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে হুমকি দিয়ে তাকে প্রত্যাহার করানো হয়েছে। এই ধরনের বিষয়গুলো তো ক্রমাগতভাবে চলেছে, এবং আমরা নিরন্তরভাবে এই অভিযোগগুলো নির্বাচন কমিশন, স্থানীয় রিটার্নিং অফিসার সবাইকে জানিয়েছি। এটাতে কোনো কর্ণপাত তো করেননি, এটাকে তিনি উপহাস করেছেন এবং নানাভাবে এটাকে এড়িয়ে গিয়ে নির্বাচন কমিশন তিনি যাদেরকে কথা দিয়েছেন বিজয়ী করবেন তাদেরকে বিজয়ী করে গেছেন। তো এখন বিষয়টা হলো যে এইরকম একটি পরিস্থিতিতে আমরা বারবার বলেছি যে কেন আমরা নির্বাচন করছি। এটা গণমাধ্যমের যারা সাংবাদিক তারাও বলেছেন। আমরা বলেছি যখন সারা দেশব্যাপী গণতন্ত্র অবরুদ্ধ, মানুষের কথা বলার অধিকার নেই, মানুষের সমাবেশ করার অধিকার নেই, মিছিল করার অধিকার নেই, তখন আমরা যতটুকু পরিসর পাবো সেই পরিসরটাকে ব্যবহার করার জন্য আমরা সেখানে সেই কাজটি করব। এই যে আপনার পৌরসভা নির্বাচন হয়ে গেল, এরপরে যে
ইউপি নির্বাচন হচ্ছে, আমরা এত মার খাওয়ার পরে, এত ধরনের অন্যায় এবং অবিচারের সম্মুখীন হওয়ার পরেও আমরা তারপরেও নির্বাচনটা করছি এই জন্য যে এর মধ্যে দিয়ে এই যে সরকারের যে বৈশিষ্ট্য সেটা প্রতিদিন এটা আপনার এক্সপোজ হচ্ছে, এটা আপনার মানুষের কাছে আপনার ফুটে উঠছে যে এই সরকারের অধীনে যে কোনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, এই সরকারের অধীনে যে কোনো শান্তিপূর্ণ নির্বাচন এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের নির্বাচন যে সম্ভব নয় সেটা সুস্পষ্ট হয়ে উঠেছে। আপনাকে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, দেখুন এই যে ইউপি নির্বাচনের তাণ্ডব, সহিংসতা এবং আপনার প্রশাসন এবং আওয়ামী ক্যাডারদের যৌথ হিংস্র আক্রমণে এত যে প্রাণহানি হলো, এত জখম হলো, এত রক্তপাত হলো, এটা আস্তে আস্তে কিন্তু শাসক দলের অনেকেও কিন্তু মুখ খুলছেন। সুরঞ্জিত সেনগুপ্ত আমরা গতকালকে যেটি পেয়েছি তার বক্তব্য দেখুন, সেখানে নির্বাচন কমিশনকে কিন্তু তিনি একবারে স্পষ্টভাবে অভিযোগ করেছেন যে নড়েও না, চড়েও না, আগেও যায় না, পিছনে যায় না। আপনি রাশেদ খান বেরোদ তিনি মুখ খুলেছেন, তিনি বলছেন যে এইরকম ভয়ঙ্কর সহিংস নির্বাচনের আগে কখনো দেখেননি। এখানে মেনুল সাহেব বলছেন যে এখন যখন তার প্রার্থীও মানে শাসক দলের ক্যাডারদের দ্বারা আক্রমণের শিকার হচ্ছেন এবং তার প্রার্থী যখন নির্বাচনে জিততে পারছে না তখন সেই ক্ষেত্রে মুখ খুলছেন, তার আগে তিনি মুখ খুলেননি। তো কিন্তু এই যে ঘটনাগুলো একের পর এক আপনার ঘটে যাচ্ছে এবং শাসক জোটের, আমি বলবো যে আজকে যারা ক্ষমতাসীন জোটের যে দলগুলো আছে তারাও এখন এটার সমালোচনা করছেন। এরপরেও নির্বাচন কমিশন আজকে যে বিবৃতি দিয়েছেন এটা মনে করবো যে একবারে নির্লজ্জ, হাস্যাস্পদ এবং নির্বাচন কমিশনের যে ন্যূনতম তার যে ভূষণ, সেই ভূষণটাও তারা খুলে ফেলে দিয়েছেন। এখানে আরেকটি প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে যে সরকারি দলের একটি বৈঠক শেষে নেতারা বলেছেন যে বিএনপি তাদের ব্যর্থতা ঢাকতেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চেষ্টা করছে। এই সরকারের এই বক্তব্যকে, সরকারি দলের আওয়ামী লীগের এই বক্তব্যকে বিএনপি কিভাবে এর জবাব দিবে? বিএনপি তো জবাব কি দেওয়ার আছে, জবাব তো তারা নিজেরাই দিয়ে দিচ্ছে। ব্যর্থতা, একজন শিশুর লাশ পড়ে আছে, সেটা তো সেটা কিসের ব্যর্থতা, সেটা কার ব্যর্থতা, সেটা সরকার বলবে। আজকে যারা ভোটারবিহীন সরকার আছে, তো আপনার একজন নারী মারা যাচ্ছে সহিংসতার মধ্যে, তো সেটা কার ব্যর্থতা? আপনার একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা যাচ্ছে, সেটা কার ব্যর্থতা? আপনার প্রার্থী সহিংসতায় নিহত হচ্ছে, তো এটা কার ব্যর্থতা? তো সুতরাং আসলে তারা যে পরিস্থিতি নিয়ে গেছে, গণতন্ত্র, নির্বাচন, ভোটাধিকারকে যেভাবে তারা কবর দিয়েছেন, যেভাবে মাটি চাপা দিয়েছেন, এখানে তাদের আর কিছু বলার নেই। আমরা যে কথা বলি যে এক কান কাটা গেলে রাস্তার এক ধার দিয়ে চলেন আর দুই কান কাটা গেলে রাস্তার মাঝখান দিয়ে চলেন। এরা নির্লজ্জতার এমন একটা সীমায় গিয়ে উপনীত হয়েছেন, সেখানে তারা তাদের যে অপকর্মগুলি, তাদের যে নির্লজ্জতাগুলো, এটার ব্যাপারে তাদের কোনো আর শরম নেই, তারা লজ্জা নাই, তারা যা ইচ্ছে তাই বলতে পারেন, যা ইচ্ছে তাই করবেন। কারণ জবাবদিহিতা না থাকলে এই কথাগুলো বলবেই। যাদের জবাবদিহিতা নাই, যাদের অ্যাকাউন্টেবিলিটি নাই, যারা জনগণের কাছে ফিরে যেতে পারবে না, জোর করেই ক্ষমতায় থাকতে হবে, তারা এই কথাগুলো বলতে কোনো দ্বিধা করবে না। তারা আপনার নির্বিকারভাবে এই কথাগুলো বলবেন, তারা এই কথাগুলো বলছেন। কারণ তারা তো আর মানে একটা সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন করতে ভয় পান। কারণ এই জন্যই ভয় পান যে তারা জনগণের ম্যান্ডেট চান না। তারা একবার ক্ষমতা যেভাবে আঁকড়ে রেখেছেন, এইভাবে যতদিন পারেন তারা সেটা চালিয়ে যেতে চাচ্ছেন। কখনো 2019, কখনো 2042 এই কথাগুলো বলছেন। এর মধ্যে দিয়ে একটা মানে আপনার সুষ্ঠু কোন গণতান্ত্রিক চেতনার বহিঃপ্রকাশ পাচ্ছে না। এটা একটা ভয়ঙ্কর ফ্যাসিবাদী চেতনারই বহিঃপ্রকাশ পাচ্ছে সরকারি বক্তব্যের মধ্যে। আমি একটু প্রশ্ন করি আপনাকে, অর্ধকে চাপাচ্ছেন, কিন্তু এই যে রক্তপাত এবং এত লাশ, এবং এই লাশ খেলার মধ্যে দিয়ে কে ব্যর্থ হচ্ছে, জনগণ তাকে ব্যর্থ বলে বিবেচনা করছে, এটা তারা বুঝতেও চান না। আর এটা তারা বোঝার মতো তাদের সেই ক্ষমতাও নেই, উপলব্ধিও নেই। জি, আমি আপনাকে আরেকটি প্রশ্ন করছি, সেটি হচ্ছে যে আপনি বললেন যে দেশে গণতন্ত্র নেই, কথা বলার মতো পরিবেশ নেই, কিন্তু আপনি একাই তো সকল কথাই বলে দিলেন। কোনো কিছু কি বাকি আছে আপনার বলতে? তাহলে কিভাবে দেশে কথা বলার সুযোগ নেই বলছেন আপনি? দেখুন, আমি কথা বলার এই যে কথাগুলো বললাম,
তো যে আমি আপনি এই যে কথাগুলো বলার কারণে আমাকে কালকে আরেকটি যে নাশকতার মামলা দেবে না, আমাকে যে গুম করবে না, সেই নিশ্চয়তা কি জয় মামুন সাহেব আপনি দিতে পারবেন? কারণ এর আগে আমি কথা বলতে গিয়ে শুধুমাত্র দলের পক্ষ থেকে বিবৃতি দিতে গিয়ে আমার নামে 27টি মামলা দিয়েছে এবং ভয়াবহ মামলা। আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি শুরু করে এই পর্যন্ত কোনো ধরনের মানে কি বলবো যে আপনার নাশকতা বা আপনার সমাজ বিরোধী কোনো কর্মকাণ্ডের কোনো ট্র্যাক রেকর্ড আছে কিনা সেটা আমার জানা নাই, অন্য কেউ জানে কিনা আমি বলতে পারবো না। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস যে আমি একটা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলাম, তারপর থেকে ধারাবাহিকভাবে রাজনীতি করে এসেছি। আমি গণতন্ত্রের পক্ষে, মানুষের স্বাধীনতার পক্ষে, কথা বলার স্বাধীনতার পক্ষে কথা বলে এসেছি। বর্তমান এই দুঃসময়ের মধ্যে কথা বলতে গিয়ে যে ভয়ঙ্কর রকমের নিপীড়ন এবং অত্যাচারের মুখোমুখি হয়েছি জয় মামুন, সেটা বোধহয় আপনি একজন সাংবাদিক হিসাবে আপনার জানার কথা। 35 দিন আমাকে লকারের মধ্যে রিমান্ডের মুখোমুখি থাকতে হয়েছে। এরশাদ বিরোধী আন্দোলন থেকে এই পর্যন্ত আমাকে এই ধরনের নিপীড়নের মুখোমুখি সম্মুখীন হতে হয়নি। তো সুতরাং যে আজকে কথা বলার স্বাধীনতা, আজকে কথা বলতে গেলে যে কি ভয়ঙ্কর পরিণত হয়, সেটা তো ওই যে বেলার যে ডাইরেক্টর ছিলেন রিজওয়ানা, তার যে স্বামী যে তাকে যে নিয়ে যাওয়া, এই যে এবং দ্রিকের যে পরিচালক, তার যে আপনার লাশ পাওয়া গেল, এবং কয়েকদিন আগে একজন ব্লগার আপনার মানে আইটি স্পেশালিস্ট সে গুম হয়ে যাওয়ার পর ফিরে পাওয়া গেল। এই সমস্ত ঘটনা তো কয়েকটা উদাহরণ দিলাম, এই ধরনের আরো অসংখ্য ঘটনা নিশ্চয়ই আপনার অজানা নেই। তো সুতরাং যে যতটুকু আপনি আমাদের কথা প্রচার করলেন, এর পরিণতি যে কি হতে পারে আমি সেটা জানি না। তো এই ধরনের কথা বলার কারণে আমার মুক্ত বাক, মুক্ত কণ্ঠের কারণে কত ভয়ঙ্কর পরিণতি এই দেশে প্রতিদিন ঘটছে সেটি নিশ্চয়ই আপনার অজানা থাকার কথা নয়। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, এটি প্রত্যাশা করি। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি একটু যদি এই প্রসঙ্গে আসে যে সহিংসতার বিষয়টি একটি খুব বড় বিষয় এই নির্বাচনে, যে এটি ঘটে গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে, আপনি শুরু করেছিলেন সেই প্রসঙ্গটি। কেন এরকম সহিংসতার ঘটনা ঘটলো? এখানে আমরা শুধু ব্যর্থতা বা সাফল্যের দিকে যদি না গিয়ে বিশ্লেষণ করি ঘটনাটা, যে কি করলে পরে, কার কি ভূমিকা হলে পরে এই সহিংসতাগুলো এড়ানো যেত, বিশেষ করে প্রাণহানি এড়ানো যেত। শিশুর প্রাণহানি, নারীর প্রাণহানি, নারী শিশু প্রাপ্তবয়স্ক হোক, যে কোনো মানুষের প্রাণহানি মানেই একটি দুঃখজনক ঘটনা। তো একটি নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ, রাষ্ট্র পরিচালনার, সমাজ পরিচালনার অংশ নির্বাচন। সেখানে মানুষের জন্যই তো সরকার, বা মানুষের জন্য স্থানীয় সরকার, সেখানে মানুষের মৃত্যু কেন ঘটবে? দেখুন, একটু ভালো করে যদি খোঁজ খবর নেন তাহলে দেখবেন যে যারা হত হচ্ছেন, যারা নিহত হচ্ছেন, এরা অধিকাংশই সমাজের নিম্নবর্গের মানুষ। ফেরিওয়ালা, তারপরে এমন একজন ছাত্র, তার পারিবারিক অবস্থা আপনার সহজীবী অনুমেয়, এরকম ধরনের মানুষের জীবনের মূল্য, ডিউ রেসপেক্ট, আপনার মানে ইউ ক্যান গেট অ্যাওয়ে উইথ দ্যাট, এরকম একটা মনোভঙ্গি হয়তো তৈরি হয়ে গেছে সমাজে, যে কিছুদিন আহাজারি হবে, হইচই হবে, তারপর বিষয়টা ধামাচাপা পড়ে যাবে, গা সওয়া হয়ে যাবে। আমরা সামাজিক একটা দৃষ্টিকোণ থেকে দেখলে, মানে সমাজ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে একটা হার্ডেন্ড হয়ে গেছে। আর এর পাশাপাশি আমি যেটা বলছিলাম যে বজ্র আটমি ফসকাইলেরও একটা অবস্থা তৈরি হয়েছে। কেউ কেউ আমাকে হয়তো ভুল বুঝতে পারেন, তবু আমি বিষয়টা রিট্রেট করতে চাই যে বিভিন্ন ফেজের মধ্য দিয়ে তো আমরা অগ্রসর হচ্ছি। একটা সময় ছিল আপনার 90 সেই আপনার গণ আন্দোলনের পরে আপনার যখন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ধারাটি তৈরি হলো, তখন উৎসব মুখরতা প্রাসঙ্গিকভাবেই আমরা দেখেছি যে সেটা দরকার ছিল। কিন্তু আমরা ক্রমে যখন আমাদের জীবনযাত্রা মান উন্নত হচ্ছে, আমরা অনেক বেশি কসমোপলিটান হয়ে গেছি অন্তত শহরে, আরবান সেন্টারগুলোতে, তখন ক্রমে টাইম ইজ মানি, এই যে ভ্যালুটা, এটা কিন্তু বিস্তৃত হচ্ছে। তো ফলে সময় এসছে আসলে কতগুলো বিষয় নিয়ে আবার ভাববার, যে উৎসব মুখরতার প্রয়োজন আছে কিনা, আপনার নির্বাচন দিবসে সরকারি ছুটি বহাল রাখবার প্রয়োজন আছে কিনা। কারণ নাগরিক দায়িত্ব মনে করেই মানুষ তার কাজের ফাঁকে ভোটটা দিয়ে আসবে। আর উৎসব মুখর পরিবেশ তৈরি করতে হবে, এই বিবেচনা থাকবার কারণে ব্যাক অফ দ্য মাইন্ড হয়তো বা যে ফেরিওয়ালা, চা বিক্রেতা,
এরা তার জীবিকার সন্ধানেই এই নির্বাচন কেন্দ্রের আশপাশে ভিড় জমাচ্ছেন, এবং যখনই এরকমের সহিংসতার ঘটনা ঘটছে বেঘরে তাদের প্রাণ হারাতে হচ্ছে। তারা কিন্তু ভোট দিতে আসেনি, তারা ব্যবসা করতে এসছেন এখানে। এবং এই কারণেই আমি মনে করি যে উৎসবমুখরতার এই যে উপকরণগুলো সেগুলো দূর করতে হবে। যেমন ধরুন আমরা যখন 21শে ফেব্রুয়ারির এই যে প্রোগ্রামটা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যারা আমরা ইন্তজাম দায়িত্বে থাকি, আমরা পরিষ্কারভাবে এই ধরুন 2-3 দিন আগে থেকেই আমাদের ক্যাম্পাসে বাদাম বিক্রেতা, সিগারেট বিক্রেতা এদের কিন্তু প্রবেশ নিষিদ্ধ করে দিই। একদম মানে চিরুনি একটা অবস্থা তৈরি করা হয়। কেন? নিরাপত্তার প্রয়োজনই তো। তো সেরকম একটা ব্যবস্থা কি আমরা করতে পারি না? এই বিষয়গুলো নিয়েও কিন্তু ভাববার দরকার। খুবই চমৎকার একটি মানে সমাজতাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু এর বাইরে আরেকটি বিষয় আমার মনে হয়, সেটি হলো যে ধরেন শুধু তো নির্বাচনের দিনেই সহিংসতাগুলো ঘটছে তা না, নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারাভিযান, প্রার্থীদের পক্ষ বিপক্ষ, এবং এবার নতুন মাত্রা যেটি যুক্ত হয়েছে, যেটি ডক্টর বদিউল আলম মজুমদার নিঃসন্দেহে বলবেন, তিনি বারবার বলে আসছেন যে দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার যে কুফল, সেটি আমি ডক্টর মজুমদারের কাছে যাওয়ার আগে আপনি যদি একটু বলেন যে সেটি এই মাত্রাকে আরো, এই সহিংসতার মাত্রাকে আরো বাড়াচ্ছে কিনা, অ্যাক্সেলারেট করছে। নিকট ভবিষ্যতে বিষয়টা পরিস্থিতিকে জটিল করবে, এটাই স্বাভাবিক, কারণ অনভ্যাসের ফোঁটা কপালে চরচর করে। কিন্তু দূর ভবিষ্যতে এটার সুফল আমরা পাবো বলে আমার ধারণা। কারণ রাজনীতি বিযুক্ত সমাজ এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভবপর নয়। একটু যদি আপনি ব্যাখ্যা করেন। ঠিক আছে, আপনার ব্যাখ্যা করতে হবে না, আমরা ডক্টর মজুমদারের কাছ থেকে শুনে আসি, তারপরে আপনি জবাব দিবেন। যে এই যে সহিংসতার মাত্রা বৃদ্ধির সঙ্গে দলীয় প্রতীকের নির্বাচন, আপনি বিভিন্ন সময় বলেছেন এটির পক্ষে যে দলীয় প্রতীকের কারণেই এটি বাড়ছে, এবং আমরা দেখেছি যে সরকারের তরফ থেকে স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সাহেব কিন্তু বলেছেন 2 দিন আগে যে দলীয় প্রতীকের কারণে সহিংসতা বাড়ছে না বা বাড়েনি। কিন্তু আপনি বা আপনাদের মতো বেশ কিছু সংগঠন, প্রতিষ্ঠান, ব্যক্তি আপনারা বলছেন যে নির্বাচনের দলীয় প্রতীকের ব্যবহারের কারণে সহিংসতা বাড়ছে। আপনারা কেন বলছেন এটি? তার আগে আমি ডক্টর কলিমুল্লাহ, আমার বন্ধু ডক্টর কলিমুল্লাহ বলেছেন রাজনীতি বিবর্জিত যে অবস্থা ছিল তার চেয়ে রাজনীতি যুক্ত ব্যবস্থা। তো আমি ওনার সাথে বিনীতভাবে দ্বিমত করি যে নির্বাচন একটা রাজনৈতিক প্রক্রিয়া, এটা দলীয়ভাবে হতে পারে, নির্দলীয়ভাবে হতে পারে। অতএব নির্দলীয়ভাবে হলে ওটা রাজনৈতিক প্রক্রিয়া। তো তার মানে নির্দলীয় হওয়া মানে রাজনীতি বিবর্জিত নয়। আমি এই কথাটা সুস্পষ্ট বলতে চাই। আর আমরা যদি দেখি এই যে প্রক্রিয়াটা আপনি কিছুটা আপনি উল্লেখ করেছেন, এটা এবারকার সহিংসতার যে প্রকৃতি, সহিংসতা আগে ঘটতো সাধারণত নির্বাচনের দিনকে কেন্দ্র করে, নির্বাচন কেন্দ্রের আশপাশে, কখনো ভেতরে কখনো বাইরে, হ্যাঁ, এবং জয় পরাজয়ের উত্তাপে অন্যান্য কারণে। এবার কিন্তু ঘটেছে যে এই তফসিল ঘোষণার সময় থেকেই, এবং এখনো চলছে, এই যে নির্বাচনের পরেও এটা চলছে। এবং শুধু তাই নয়, এটা ঘটছে মূলত এই যে ক্ষমতাসীন দলের অভ্যন্তরে, যে বিরোধী দলের সাথে খুব একটা 2-1টা জায়গায় বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটেছে। এবং এর কারণ হলো যে প্রথম থেকেই যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে, এবং আমাদের দুর্ভাগ্যবশত আমাদের প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে দলীয়করণের কারণে এই যে ক্ষমতাসীন দলের যেই প্রতীক পাক তার নির্বাচিত হয়ে আসার সম্ভাবনা উজ্জ্বল হয়ে যায় এবং প্রায় নিশ্চিত হয়ে যায়। এবং শুধুমাত্র প্রতীক বরাদ্দের মাধ্যমেই তিনি অর্ধেক এগিয়ে যান, অর্ধেকের বেশি। ওই যে কেউ কেউ বলে যে ভোট দেন আর না দেন, এরকম বলতে শুনেছি আমি, যে কেউ ভোট দেন না দেন আমি চেয়ারম্যান, আচ্ছা আমি প্রতীক পেয়েছি, ওকে। তো এই কারণেই কিন্তু একটা অশুভ প্রতিযোগিতা, এই যে দলীয় প্রতীকের কারণে, এটা একটা। আরেকটা হলো আমাদের রাজনীতিতে, যে আমাদের রাজনীতি দুর্ভাগ্যবশত একটা ব্যবসায় পরিণত হয়েছে, আদর্শ বিবর্জিত হয়েছে। এবং এর ফলে যে রাজনীতিটা এখন একটা ফাইবার চেইনে আটকা, যে যারা পদবিতে যায়, যারা একটা ওই যে নির্বাচিত পদে যায়, তারা কিন্তু ওই চেইনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে যায়, এবং তারা ওই যে ফায়দা সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে তারা এগিয়ে থাকে। তো এই জন্য একটা এই যে ক্ষমতাসীন দলের মধ্যে এই রকম একটা যে প্রবল প্রতিযোগিতা,
ওই সর্বনাশা প্রতিযোগিতা, রক্তক্ষয়ী প্রতিযোগিতা। এবং তো আমি মনে করি যে এই দলীয় নির্বাচনের ফলেই বহুলাংশে, এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতি, আমাদের রাজনীতিতে আমাদের যে অপরাজনীতি, আমাদের রাজনৈতিক দলের যে অবক্ষয়, আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু ওই যে দুর্নীতি রক্ষায় পরিণত হয়েছে। কিন্তু আমরা যে দলীয় প্রতীকের কথা বলি, এর আগে তো ধরেন এর গত ইউনিয়ন পরিষদ নির্বাচন তো দলীয় প্রতীকে ছিল না। সেখানে তো বিএনপি মনোনীত, আওয়ামী লীগ মনোনীত, জামাত মনোনীত, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ছিল। নির্বাচনগুলোতে এভাবেই হতো। তখন দলীয়ভাবে প্রতীক নৌকা বা ধানের শীষ বা লাঙ্গল দেওয়া হতো না, এখন দেওয়া হচ্ছে। এটাই তো পার্থক্য, এছাড়া তো সবই একই। কিন্তু এই প্রতীকটাই গুরুত্বপূর্ণ। আমি যেটা বললাম যে প্রতীক পাওয়াই এবং প্রতীক বরাদ্দ, প্রতীকের মালিক হওয়াটাই কিন্তু গুরুত্বপূর্ণ। এই জন্যই প্রতিযোগিতা, ক্ষমতাসীনদের মধ্যে এই জন্যই প্রতিযোগিতা। এবং আরেকটা কারণ হলো যে আমাদের যদি দলীয় ভিত্তিক নির্বাচন হবে, মনোনয়ন প্রক্রিয়াটা একটা স্বচ্ছ প্রক্রিয়া হওয়া উচিত, একটা সুস্পষ্ট প্রক্রিয়া হওয়া উচিত। যেমন আরপিওতে আছে আমাদের সংসদ নির্বাচনের জন্য যে স্থানীয় নেতাকর্মীদের তাদের সিদ্ধান্তের ভিত্তিতে একটা প্যানেল হবে। আমাদের আগে ছিল এটা প্যানেল থেকে মনোনয়ন দিতে হবে, এই যে কেন্দ্রীয় বোর্ড, আর এখন হয়েছে প্যানেলটা বিবেচনায় নিতে হবে। তার মানে আগের অবস্থা আমরা ফিরে গিয়েছে, তারা যাকে ইচ্ছা তাকে মনোনয়ন দিতে পারছে। তাই ওটা একটা সুস্পষ্ট প্রক্রিয়া, যদিও আমাদের রাজনৈতিক দলগুলো এর প্রতি ভ্রুক্ষেপ করে না। কিন্তু এবার যেমন ক্ষমতাসীন দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে দলীয় নেতাকর্মীরা একই রকমের, যে তাদের মতামতের ভিত্তিতে মনোনয়ন দেওয়া হবে। কিন্তু যেটা হয়েছে, এবং সংসদ সদস্যদের কোনো ভূমিকা থাকবে না, কিন্তু অনেক জায়গায় সংসদ সদস্যরাই কিন্তু ভূমিকা রেখেছেন, সংসদ সদস্যরা মনোনয়ন দিয়েছেন। এবং অনেক জায়গায় যেটা তৃণমূল থেকে যেগুলো প্রস্তাবিত হয়ে এসছে সেগুলো কিন্তু বদলে গিয়েছে, যার ফলে অনেক ওই যে ইনফ্যাক্ট এই যে দলীয় ভিত্তিক নির্বাচনের মাসুল কিন্তু এই যে ক্ষমতাসীন দলকে দিতে হবে। কিন্তু ক্ষমতাসীন দলের ভেতরে কেন এত দ্বন্দ্ব, এত সংঘাত? কিন্তু ধরেন আওয়ামী লীগ এখন ক্ষমতাসীন দল, আওয়ামী লীগ তো একটি চেইন অফ কমান্ডের মাধ্যমে চলার কথা। সেখানে একজন প্রধানমন্ত্রী থেকে শুরু করে একদম স্থানীয় সংসদ সদস্য পর্যন্ত তারা তো একটা নির্দিষ্ট নিয়মের ভিতর দিয়ে চলে, এবং দলীয় সিদ্ধান্তের মাধ্যমেই তো একজনকে মনোনয়ন দেওয়া হলো। তাহলে কেন তারা এই সংঘাতে জড়াবে? এবং অতীতে যেটা ঘটেছে যে অতীতেও যে কাউকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু আবার যখন তারা নির্বাচিত ফুলের মালা দিয়ে তাদেরকে আবার বরণ করে নিয়ে নেওয়া হয়েছে। তো এটা সাময়িক, এবং দিস আর লার্ন বিহেভিয়ার, আমরা দেখেই শিখি, অভিজ্ঞতা থেকে শিখি, এবং এর ফলে তারা ওই ফাইবার চেইনে অংশ নিতে চায়। তো তারা এবং অনেক ক্ষেত্রে মনোনয়ন, এই যে দলীয় ভিত্তিক মনোনয়ন প্রক্রিয়াটা সঠিক না হওয়ার কারণে, এবং আরেকটা যেটা ঘটেছে মনোনয়ন বাণিজ্য। আগে মনোনয়ন বাণিজ্য ছিল কেন্দ্রীয় পর্যায়ে, গুজব ছিল যে মনোনয়ন বাণিজ্য হচ্ছে, তারপরে গুজব না, সত্যি না, ওই যে গুজব আকারে এটা ছড়িয়েছে, কারোর বিরুদ্ধে কিন্তু সুস্পষ্ট অভিযোগ ছিল না, নাম ধরে কিন্তু অভিযোগ ছিল না, এবং এটা ছিল আছে, এবং যার ফলে আমাদের সংসদ ব্যবসায়ীদের করায়ত্ত হয়ে গিয়েছে এবং বিরাজনীতিকরণ হয়েছে, রাজনীতিটা ব্যবসায়ীদের হাতে চলে গিয়েছে। কিন্তু এবার এটা তৃণমূল পর্যায় পর্যন্ত মনোনয়ন বাণিজ্য। আরেকটি কথা মানে আমরা বিরতিতে যাওয়ার আগে একটু শুনে নিই আপনার কাছ থেকে, যে ডক্টর কলিমুল্লাহ বলছিলেন যে আখেরে বা ভবিষ্যতে হয়তো দীর্ঘমেয়াদে এই দলীয় প্রতীকের নির্বাচনের ফলাফল মানুষ পাবে। আপনি কি এটি মনে করেন? এই প্রশ্নের উত্তর আমি আপনার কাছে বিরতির পরে নিব। এই বিষয়ে আমরা আরো কথা বলবো, আমরা রিজভী সাহেবের বক্তব্য শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের পাওয়ার টক শো। বিরতির পরে আবারও ফিরে আসবে এই অনুষ্ঠানে, আমাদের সঙ্গেই থাকুন। এখন আর বেশি চার্জ, বেশি এনার্জি, নতুন উদ্যমে এলো পাওয়ার ড্রিঙ্ক। নতুন পাওয়ার, নতুন অ্যাকশন।
দুবাই না ছাই, দিনে গরম রাতে ঠান্ডা, হাত পা চচ্চর করে। নতুন তো আবহাওয়া হজম হইতে আছে না। ইবেল প্রাণ সরিষার তেল, গায়ে মেখে গোসল করবি, শরীর থাকবো ঠান্ডা, চর্বি করবো না। দেশে তৈরি প্রাণ সরিষা তেল আপনার শরীরে চটচটে ভাব দূর করে দেবে স্বস্তি। প্রাণ সরিষা তেল আরবের উষ্ণতায় শীতল আমেজ। দেশি আমের স্বাদে প্রাণ ম্যাঙ্গো ড্রিঙ্ক। দাদা আপনি বলুন। কি যে বলেন, আপনি টকশুতে টক নাই না, জমছে না। এই নে জমিয়ে দেবে তোর মতো লোকের লেগা আমাকে মতো লোকের লেগে কি প্রাণ চানাচুর আড্ডা জমিয়ে দেবে। বাবা ওখানে কে রান্না করে? কেন তুমি? খালি দুষ্টুমি। শোনো মা, তুমি মানে পান কারি পাউডার, সব মশলা পরিমাণ মতো মেশানোই থাকে, আর রান্না হয় দেশি স্বাদে, ঠিক যেন তোমার মতো। প্রাণ কারি পাউডার। দাদা আপনি বলুন। কি যে বলেন, আপনি টকশুতে টক নাই না, জমছে না। এই নে জমিয়ে দেবে তোর মতো লোকের লেগা আমাকে মতো লোকের লেগে কি প্রাণ চানাচুর আড্ডা জমিয়ে দেবে। দুবাই না ছাই, দিনে গরম রাতে ঠান্ডা, হাত পা চচ্চর করে। নতুন তো আবহাওয়া হজম হইতে আছে না। ইবেল প্রাণ সরিষার তেল, গায়ে মেখে গোসল করবি, শরীর থাকবো ঠান্ডা, চর্বি করবো না। দেশে তৈরি প্রাণ সরিষা তেল আপনার শরীরে চটচটে ভাব দূর করে দেবে স্বস্তি। প্রাণ সরিষা তেল আরবের উষ্ণতায় শীতল আমেজ। বিরতির পরে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি পাওয়ার টক শো অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম সাম্প্রতিক ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রসঙ্গে। বিরতির আগে আমরা যেখানে ছিলাম সেটি হচ্ছে যে দলীয় প্রতীকে নির্বাচনের ফলাফল বা সুফল মানুষ দীর্ঘমেয়াদে পাবে বলে একটি মন্তব্য করেছিলেন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। আপনি সেটার সঙ্গে দ্বিমত পোষণ করতে চেয়েছিলেন। জি, কেন? আমি দলীয় প্রতীকে যদি আমাদের পরোক্ষ নির্বাচন হয়, যেমন পশ্চিমবঙ্গে অন্যান্য জায়গায় পরোক্ষ নির্বাচন হচ্ছে, আমাদের তো প্রেসিডেন্সিয়াল সিস্টেমে নির্বাচন হয়, সরাসরি যেমন চেয়ারম্যান পদে সরাসরি নির্বাচন হয়, কিন্তু ওই যে যদি পার্লামেন্টারি পদ্ধতিতে যদি হয় তাহলে কিন্তু দলীয় প্রতীকে হয়ে যাবে। কিন্তু দলীয় প্রতীকের যদি আমরা সুফল কুফল, দলীয় প্রতীক যদি সফল করতে হয়, তবে দলীয় প্রতীকে হলে কিন্তু পশ্চিমবঙ্গে যেরকম মারামারি লেগেই আছে সেরকম মারামারি লেগেই থাকতে পারে আমাদের, কিন্তু দলীয় প্রতীকে হতে হলে আমাদের দল গড়ে তুলতে হবে। আমাদের দল মানে যথাযথ দল, আদর্শ ভিত্তিক হলে ভালো হয়, অন্তত কর্মসূচি ভিত্তিক, সুস্পষ্ট কর্মসূচি ভিত্তিক, যেটা কর্মসূচি বাস্তবায়ন করবে, শুধু ওই যে কাগজে লেখা থাকবে তা নয়। এবং একই সাথে গণতান্ত্রিক দল, স্বচ্ছ দল, দায়বদ্ধ দল, সেই রকম দল হলে তাহলে, এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আনা দরকার। আমাদের রাজনৈতিক সংস্কৃতি যদি পরিবর্তন না হয়, আমরা ছলে বলে কলে কৌশলে আমরা ক্ষমতায় যাব, ক্ষমতা আটকে থাকবো। এগুলো আসলে খুবই বইয়ের ভাষার মতো শোনা যাচ্ছে আমার কাছে। কিন্তু বাংলাদেশে কি এখন সেই বাস্তবতা আছে যে আদর্শ ভিত্তিক দল গড়ে তুলবো, আমরা সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন গড়ে তুলবো, আমরা ওই কমিউনিস্ট পার্টি গড়ে তুলবো, সেটা তো সম্ভব না। আদর্শ ভিত্তিক দরকার নেই, কর্মসূচি, সুস্পষ্ট কর্মসূচি, যেটা আমরা ওই যে যেটা আমরা বাস্তবায়ন করবো। কিন্তু আমাদের দেশে তো ওই যে দলগুলো অনেকটা সিন্ডিকেটের মতো আচরণ করে। দলে ওই যে আপনি চেইন অফ কমান্ডের কথা, চেইন অফ কমান্ড সেই একজন দুইজনের কথাই তো ওই যে সুধার্য দলের মধ্যে। আমাদের দেশে কেন? এটি তো মানে উন্নয়নশীল এবং উন্নত দুই রকম দেশের চরিত্র দুই রকম। আপনি যদি এশিয়ার অনুন্নত দেশগুলো দেখেন সেখানে তো একই রকম চরিত্র, আবার আফ্রিকান দেশগুলিতেও একই রকম চরিত্র, আবার উন্নত দেশ ইউরোপের দেশগুলির চরিত্র একরকম, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার কথা আলাদা। তো সেখানে আমরা কি করে মানে এই হঠাৎ করে আমরা ওই বৃত্ত থেকে বের হব? আমরা যে যুক্তিটা দিচ্ছি ওইসব দেশে দলীয় ভিত্তিতে নির্বাচন হয়, তাই আমাদের দলীয় ভিত্তিতে নির্বাচন হওয়া উচিত। কিন্তু ওই যে পার্থক্যটা, সেই পার্থক্যটা আমরা অনুধাবন করি না। তাই আমাদের ওই যে বাস্তবতায় কিন্তু বাস্তবতার ভিত্তিতে কিন্তু আমাদের অগ্রসর হতে হবে। তো আমি মনে করি আমাদের দলগুলো সংস্কার করা দরকার।
আমাদের দলগুলো সংস্কার না হলে, ওই যে রবীন্দ্রনাথ আফসোস করে বলেছিলেন বাঙালি দলাদলিই করতে পারে, দল করতে পারে না, দল গড়ে তুলতে পারে না। তা আমার মনে হয় আমাদের দলগুলো সংস্কার আগে আমাদের করা দরকার, তারপর আমরা দলভিত্তিক নির্বাচন। আর এটা একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা ওই যে ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের করা উচিত বলে আমি মনে করি, এবং কতগুলো সুস্পষ্ট আগের থেকে প্রস্তুতি, যেমন কিভাবে মনোনয়ন দেওয়া হবে, এবং এই কতগুলো বিষয় সুস্পষ্ট হলে আমরা বোধহয় অনেকগুলো জটিলতা এড়াতে পারি। যে আমরা একটু রুহুল কবির রিজভির বক্তব্য শুনতে চাই আবার। জনাব রিজভি, আপনি শুনতে পাচ্ছিলেন ডক্টর মজুমদারের আলোচনা। আপনার কাছে কি মনে হয় যে এই দলীয় নির্বাচন, দলীয় প্রতীক ভিত্তিক নির্বাচন কি আসলে নির্বাচনী পরিবেশের জন্য কতটা উপকারী, বা এর ফলে সংঘাত বাড়ছে কিনা? আপনি ব্যক্তিগতভাবে, আমি জানি আপনি পড়াশোনা করেন, আপনি তাত্ত্বিক এক ধরনের মানুষ, বিএনপির দলীয় রাজনীতির বাইরেও আপনি চিন্তা করেন, সেই দিক থেকে আপনার কি ধারণা যে এটি আসলে বাংলাদেশের রাজনীতিতে কতটুকু ইতিবাচক বা নেতিবাচক কি প্রতিক্রিয়া তৈরি করবে ভবিষ্যতে? আচ্ছা, আমি আবারও ডক্টর বদিউল আলম মজুমদারের বক্তব্যের সাথে জোরালো সমর্থন দিয়ে আমি আমার বক্তব্য রাখছি। তার আগে ডক্টর কলিমুল্লাহ সাহেবের তার যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলতে চাই। তিনি বলছেন যে এইখানে যে সংঘাত এবং যাতে প্রাণ যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে একদম সমাজের নিম্ন শ্রেণীর মানুষ। আসলে কথাটা কিন্তু আমার মনে হয় যে ঠিক না। যেখানে একবারে ব্রাত্যজন অন্তজ শ্রেণী এখানে জীবন দিচ্ছে তা তো না। আপনার একটা ইউনিয়ন বা পৌরসভাতে যারা প্রার্থী হন তারা কিন্তু সেই এলাকার এলিট শ্রেণীর সাধারণত প্রার্থী হন। বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি এই ধরনের যারা প্রার্থী হন তারা এলিট শ্রেণী। এখানে কিন্তু প্রার্থীও মারা গেছেন। তো সুতরাং এইটা হচ্ছে একটা টোটাল অ্যানার্কি, এবং এই অ্যানার্কি আপনার এমনভাবে বিস্তার লাভ করেছে যেখানে আপনার সুষ্ঠুভাবে একজন ভোটার তার ভোটাধিকার দিতে পারছে না। এটা সবচেয়ে বড় বিষয়। আমি এর সাথে দ্বিমত পোষণ করছি ডক্টর কলিমুল্লাহ সাহেবের বক্তব্যের সাথে, বিশেষ করে দলীয় প্রতীকে নির্বাচনের ব্যাপারে। আসলে দলীয় প্রতীকে নির্বাচনের বিষয়টা ইউরোপে বা আমেরিকায় যেভাবে আপনার প্রতিষ্ঠিত হয়েছে, সেভাবে তো এখানে যে ওই মডেলই যে হতে হবে এমন তো কোনো কথা নয়। গণতন্ত্রের যেমন আমরা বিভিন্ন রূপ দেখেছি, সমাজতন্ত্রেরও যেমন আমরা বিভিন্ন দেশে বিভিন্ন রূপ দেখেছি, ঠিক একই রকম দলীয় প্রতীকে যদি আমেরিকায় হয় এখানেও সেইভাবে হবে এবং সেটা সুষ্ঠু হবে, এর কোনো কারণ নয়। কারণটা হচ্ছে যে রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ, যেটা ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন যে দলগুলো কতটুকু গণতান্ত্রিক চেতনা সম্পন্ন, কতটুকু তারা গণতন্ত্র ধারণ করে। গণতন্ত্র মানে হচ্ছে আমি শুধু চিৎকার চেঁচামেচি করলাম সেটাতে নয়। গণতন্ত্র হচ্ছে একটা বড় ব্যাপার পরমত সহিষ্ণুতা, যেখানে এই দেশ থেকে পরবত সহিষ্ণুতাকে সম্পূর্ণভাবে বিদায় দেওয়া হয়েছে। তো সেইখানে আপনার একটি রাজনৈতিক দলের আপনার সেটা কিভাবে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে উঠছে। আজকে যারা শাসন ক্ষমতা যারা পরিচালনা করছেন তারা বলছেন যে 2019 সাল পর্যন্ত তারা থাকবেন, এবং এটা আবার পরবর্তীতে এক্সটেন্ড করে বলছেন যে 2042 সাল পর্যন্ত গেছেন। অর্থাৎ এই বক্তব্যের মধ্যে কোনো ধরনের গণতন্ত্রের ন্যূনতম বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠেনি। দলগুলো যারা যদি গণতান্ত্রিক চিন্তা চেতনার যদি উন্মেষ না ঘটে, এবং এই উন্মেষের মধ্যে দিয়েই কিন্তু রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ সম্ভব। এই তো এই যে হচ্ছে যে জনাব মজুমদার কিন্তু আরেকটি কথা বলেছেন যে দলগুলো দলাদলি করতে পারে, দল গড়ে তুলতে জানে না। তিনি রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে বলেছেন, এবং এটি কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেননি। বিএনপিও সেই একই দোষে দুষ্ট। যে দোষ আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে বলছেন, বিএনপিও কি তার দল ওইভাবে গড়ে তুলতে পারে? আমি এই জন্যই কথাটা বলছি, আমি এই জন্য কথাটা বলছি যে ইউরোপ আমেরিকাতে আমরা দেখেছি যে আপনার ওই আপনার কাউন্টি যে জজ তিনিও নির্বাচিত হন, সেটাও হচ্ছে আপনার রিপাবলিকান ডেমোক্রেটিক এইভাবে হন, অর্থাৎ দলীয় ভিত্তিতে হন। আপনার পুলিশের যে প্রধান তিনিও দেখা যাচ্ছে আমি বলছি কাউন্টির ন্যাশনালি না, আপনার উপজেলা বা জেলা পর্যায়ে, আমাদের উপজেলায় এইখানটায় যে পুলিশ প্রধান তিনিও কিন্তু দলীয় ভিত্তিতে হন। কিন্তু ওই একই মডেল আমাদের দেশে এখানে হবে না, কারণ আমাদের এখানকার
যে সমাজের ক্রমবিকাশ আর ওদের ক্রমবিকাশ কিন্তু একই রকম নয়। আমাদের স্থানীয় পরিষদ নির্বাচনে দেখা যায় যে একজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধরা যাক স্কুলের একজন হেডমাস্টার, তিনি আওয়ামী লীগও করতে পারেন বা বিএনপি করতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে যে ওই গ্রাম বা ওই ইউনিয়নের প্রত্যেকে তাকে শ্রদ্ধা করে। তো উনি যখন নির্বাচনে দাঁড়ায় তখন কিন্তু দেখা গেছে যে এইটা দলীয় ভিত্তিতে মানুষ বিবেচনা করে না, এটা বিবেচনা করে তার ব্যক্তিগত সুনাম, তার মর্যাদা, তার প্রতি মানুষের যে শ্রদ্ধাবোধ, তখন তাকে এইভাবে ভোট দেয়। তো এই রীতিটাই কিন্তু দীর্ঘদিন ধরে চলে এসছে। তো এইখানটায় আপনি হঠাৎ করে আপনার নৌকা এবং ধানের শীষ এইভাবে যদি আপনার প্রতিযোগিতা হয়, তো সেই প্রতিযোগিতার ফলাফল আপনি আমেরিকার ফলাফলের মতো অনুরূপ পাওয়া যাবে না। এইটা যেটা হচ্ছে, যেটা আমি এর আগে আপনাকে বলেছি যে 1919 সাল এবং 2019 সাল এবং 2042 সাল পর্যন্ত সরকারে থাকার ইচ্ছার মধ্যে দিয়ে এটা দেখি যে দেশে দেশে যে ওয়ান পার্টি রুল, একদলীয় যে শাসন, সেই শাসনের আমরা একটা ছায়ারূপ আমরা এই ঘটনাগুলো, এই প্রক্রিয়াগুলোর মধ্যে দেখতে পাচ্ছি। আপনার স্থানীয় প্রশাসন এবং সরকার দলীয় সশস্ত্র ক্যাডারদেরকে দিয়ে অপোজিশনের প্রার্থী, সমর্থক, ভোটারদেরকে বের করে দিচ্ছেন। এই কথাগুলো আপনি আমরা অন্য আলোচনা ছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ জনাব রিজভী। জনাব রিজভী, আপনাকে ধন্যবাদ। আমরা একটু ডক্টর কলিমুল্লাহর কাছে যেতে চাই। ডক্টর কলিমুল্লাহ, আপনার আমাদের সময় শেষ, আপনার বক্তব্যটা একটু ডিফেন্ড করার সুযোগ আছে আপনার, কারণ আপনি যেটি বলেছেন দুজনেই আপনার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন জোরালোভাবে। আপনি কেন এই কথাটি মনে করেন, কেন এটি বলছেন যে দলীয় প্রতীকের ভিত্তিতে নির্বাচন ভবিষ্যতে সুফল দেবে? দেখুন, যে নির্দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনের যে ব্যবস্থাটি, এটি আপনার একটা স্পেস তৈরি করে দিয়েছে যারা বিরাজনীতিকরণ পছন্দ করেন, এবং এই গোষ্ঠীর সমর্থন নিয়ে আপনার যতবারই আমরা দেখেছি গণতান্ত্রিক যেই আমাদের চর্চা তাতে ছেদ পড়েছে, আপনার ছাউনি থেকে বেরিয়ে এসে সেনা সমর্থিত কিংবা সরাসরি সামরিক শাসনের যে আমরা নাটকগুলো দেখেছি আপনার স্বাধীনতা পূর্বকালে এবং স্বাধীনতা পরবর্তীকালে, সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে সময় এসছে আসলে এর অবসান ঘটানোর এবং সেই স্পেসটা চিরতরে বন্ধ করে দেওয়ার। তা না হলে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি ঘটতে পারে এবং বারবার এই রাতচার কখনোই আমাদের নিরবিচ্ছিন্ন গণতন্ত্র চর্চার পরিবেশ। সেটির সঙ্গে স্থানীয় পর্যায়ের নির্বাচনের কি সম্পর্ক? বরাবর এমনটাই আমরা দেখেছি। এমনকি সর্বশেষ যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল তখনও কিন্তু একটা চেষ্টা চলছিল আপনার স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন আগে করবার, পরবর্তীতে অনেক পরে গিয়ে আপনার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের, সেটা বিভিন্ন কারণে ফলবতী হয়নি। কিন্তু তবে নির্বাচন স্থানীয় সরকার নিয়োজিত উপদেষ্টা এটা নিয়ে তোড়জোড় করেছেন। আমরা তাকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করতে দেখেছি। আপনার যে কনভেনশনগুলো আয়োজন করা হচ্ছিল বিভাগবাদীভাবে সমগ্র দেশে, সেই সময় তার একটা কথা যুক্ত করতে পারি। এবার যে পৌরসভা নির্বাচনে যারা জিতেছে প্রায় 80% ব্যবসায়ী, তো ইউনিয়ন পরিষদে হয়তো তার কম হবে না, তার বেশি হবে। তো এই রাজনীতিতে কার হাতে যাচ্ছে? টাকার প্রভাব, এটা কি এই যে দলীয় নির্দলীয় নির্বাচনের কারণ না তো? এবং জাতীয় সংসদে যেটা হচ্ছে এই তো ব্যবসায়ীদের হাতে আমাদের রাজনীতি চলে গিয়েছে, এবং এই মনোনয়ন বাণিজ্য ইত্যাদির কারণে দলীয় মনোনয়নের মাধ্যমে গিয়েছে। তো বিরাজনীতিকরণের যে স্লোগান তোলা হয় এটা ওই যে অপ্রাসঙ্গিক, সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। এই আলোচনাগুলো